রেটিনাতে ভর্তি করার পর আমি একটু নিশ্চিন্ত ছিলাম যে কোনো একটা দায়িত্ব ওকে দিতে পারছি। তখন পরীক্ষা দিত, একটা রুলসের মধ্যেও পড়াশোনা চালাই যেত। রেটিনা সম্পর্কে বলতে গেলে আমি এক কথাই বলবো যে এই ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে কিনা আমার সন্দেহ আছে। আমার কাছে এত সুন্দর করে ওকে কোচিং এবং পড়াশোনার ব্যাপারে যেভাবে গাইড করছে এখান থেকে, আমি বলবো যে এক কথায় রেটিনা সর্বশ্রেষ্ঠ। আসসালামু আলাইকুম, আমি তাসনুভা তাসনিম উষা। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা 2025-26 সেশনে জাতীয় মেধায় 10ম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পেয়েছি। আমার এই জার্নিতে রেটিনা পরিবারের সঙ্গে থাকার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার পড়াশোনার ক্ষেত্রে আমার সবচেয়ে বড় পথ প্রদর্শক ছিলেন আমার মা বাবা। তারা সবসময় আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন। আমার জীবনের প্রথম শিক্ষক আমার মা। আমার ছোটবেলা থেকে আমার মায়ের কাছে আমি পড়াশোনা করেছি। তিনি আমাকে আমার পড়াশোনার গাইডলাইন, কখন পড়তে হবে, রুটিন সবকিছু ফিক্স করে দিতেন। উষামণি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতো ভালো রেজাল্ট করার। মাঝে মাঝে রেজাল্ট খারাপ আসতো, মাঝে মাঝে আমি বোঝাতাম যে তোমার আল্লাহ যেটা ভাগ্যে রাখছে সেটা হবেই, তুমি যতই চেষ্টা করো আল্লাহ না চাইলে হবে না। এক্ষেত্রেও আবার দেখতাম যে আল্লাহর উপর ভরসা করেই পড়াশোনা আগায় যেত। আমার বাবা সবসময় আমাকে অনুপ্রেরণা জোগাতেন এবং আমার উপরে ভরসা রাখতেন, আমাকে কখনো হতাশ হতে দিতেন না। ও আসলে একটা গুণই ছিল, সে সবসময় পড়াশোনা করতো। অন্য কোনো কাজের প্রতি তার কোনো আগ্রহ খুব একটা ছিল না। টিভি দেখা বা বই পড়তো সবচেয়ে বেশি, সবসময় বই নিয়ে সে ব্যস্ত থাকতো। আমার কলেজ লাইফে আমি সবসময় চেষ্টা করতাম যে চ্যাপ্টারটাই পড়ি সেটা সম্পূর্ণভাবে শেষ করার, যেন আমার একাডেমিক বা অ্যাডমিশন সব ক্ষেত্রে এটা পরিপূর্ণ একটা প্রিপারেশন আমার হয়ে যায়। সেই কারণে আমি যখন পড়াশোনা করতাম তখন সৃজনশীল এবং এমসিকিউ দুইটার প্রিপারেশনই নেওয়ার চেষ্টা করতাম, যেন আমার অ্যাডমিশন লাইফে গিয়ে আমার বেশি একটা সমস্যা না হয়। আমি যখন রাত জেগে পড়াশোনা করতাম তখন আমার মা বাবা আমার সাথে জেগে থাকতেন। তারা সবসময় আমাকে কখনো একা ফিল হতে দিতেন না। যখন হতাশ হইতাম তাদের কাছে বলতাম, তারা আমাকে বুঝাইতেন যে তুমি যেইটাই করো এইটাতেই আমরা খুশি, কখনো আমাকে কোনো প্রেশার দিতেন না। অ্যাডমিশন টাইমে প্রায় হতাশ হয়ে পড়তাম, যখনই কোচিংয়ের মার্কসগুলো মন মতো না আসতো তখন হতাশ হয়ে পড়তাম। তো সেই সময় আমি আমার বন্ধু বান্ধব বা টিচারদের সাথে বা আমার মা বাবার সাথে বিষয়টা শেয়ার করতাম। তারা আমাকে বোঝাতেন যে না, এটা কোনো সমস্যা না, তুমি পারবা। আমাদের যে মেন্টর আপু ছিলেন তিনি মাঝে মধ্যে ফোন করতেন, তাকেও বলতাম যে আপু এরকম হয়েছে। তো আপু আমাকে বুঝাইতেন যে তুমি যা করতেছো করতে থাকো, ইনশাল্লাহ তুমি একটা ভালো পজিশনে যাবা। পরীক্ষার দিন আসলে আমি অনেক বেশি চিন্তায় ছিলাম, কিন্তু আমার থেকে বেশি চিন্তায় ছিল আমার মা বাবা। আমি পরীক্ষা দিতে যতক্ষণ পরীক্ষার হলে ছিলাম, আমি বাসায় এসে শুনলাম যে পুরো সময়টা আমার আম্মু জায়নামাজের বিছানায় বসে কান্নাকাটি করছে। আর ওই পুরো টাইমটা আমার বাবা আমার সঙ্গে পরীক্ষার হলে ওইখানে ছিলেন। তো উনি পুরো টাইমটা বসে বসে দোয়া দুরুদ পড়ছেন যেন আমার পরীক্ষাটা ভালো হয়। তো ওই দিনটা আমি বাসায় আসার পর যখন এগুলো শুনলাম তখন নিজের কাছেও একটা অদ্ভুত ফিলিংস আসতেছিল যে যদি আমার ভালো কিছু না হয় তাহলে আসলে তাদেরই কষ্টটা বৃথা যাবে। তো সেটা নিয়ে একটু চাপে ছিলাম। পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে আশা ছিল যে হ্যাঁ ঢাকা মেডিকেলে হয়ে যাবে, বা বাসায় এসে যখন নাম্বার মিলানোর পরে দেখলাম যে না, বেশ ভালো একটা মার্ক আসতেছে, তখন আম্মুকে বলছিলাম যে আর যাই হোক টপ 50-তে থাকবো, এরকম একটা ধারণা আমার ছিল। কিন্তু যখন দেখলাম টপ 10-এ আসছি তো এটা একদমই আনবিলিভেবল ছিল আমার জন্য। রেজাল্ট পাওয়ার পরে আমার আম্মু ঘুমাচ্ছিল, আমি আম্মুকে গিয়ে ডাক দিয়ে বললাম যে আম্মু আমার রেজাল্ট দিছে। যখন আমি পজিশনের কথা বললাম তখন আম্মু এতটাই খুশি হয়েছেন যে, আর এর মধ্যে ততক্ষণে আমাদের পাড়া প্রতিবেশীরাও চলে আসছে, আশেপাশে যারা একটু জানতো এই বিষয়ে। তো ওই মুহূর্তটা আমার আম্মু যে কতটা গর্ববোধ করছে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অবসর সময়ে আমি সাধারণত গল্পের বই পড়তাম একটু, আর তার পাশাপাশি আমি আমার স্কুলে প্রায় 10 বছর যাবত আমার পুরো শিক্ষা জীবনে আমি আমার স্কুলে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছি। তো সেই কারণে এই টাইমটাতেও দেখা গেছে যে স্টুডেন্টদের হেল্প করা বা তাদের কোনো প্রবলেম সলভ করা, এই ক্ষেত্রে আমার অবসর সময়টা বেশি পার হতো। মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করতাম যে যেটাই পড়ি সেক্ষেত্রে যেন গ্যাপ না থাকে, কোনো কিছু গ্যাপ দিয়ে পড়তাম না, সেজন্যে পরবর্তীতে গিয়ে এটা আমার কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। অ্যাডমিশনের সময়ের এই কঠিন জার্নিতে আমি রেটিনা থেকে অনেক বেশি মানসিক সাপোর্ট পেয়েছি। আমি যখন হতাশ হতাম তখন রেটিনার যারা আমাদের শিক্ষক ছিলেন, মেন্টর আপু ছিলেন, রুম এক্সিকিউটিভ ছিলেন, তারা সবাই আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দিতেন যেন আমরা হতাশ হয়ে না পড়ি। রেটিনাতে ভর্তি করার পর আমি একটু নিশ্চিন্ত ছিলাম যে কোনো একটা দায়িত্ব ওকে দিতে পারছি। তখন পরীক্ষা দিত, একটা রুলসের মধ্যেও পড়াশোনা চালাই যেত। বিশেষ করে বোর্ড পরীক্ষার পরে যখন ও
এখানে রেটিনাতে ক্লাস করা শুরু করলো, তখন আমার এত চিন্তা হতো না আগে যতটা চিন্তা করতাম। আমার জুনিয়রদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে তারা যেন শুরু থেকেই যেটাই পড়বে সেটা 100% এফোর্ট দিয়ে পড়ে, কোনো কিছু গ্যাপ রেখে পড়ে না যায়। কারণ যদি এইচএসসি লাইফে সব কিছু কাভার থাকে তাহলে পরবর্তী অ্যাডমিশন লাইফটা অনেক বেশি সহজ হয়ে যায়। সেজন্য আমার তাদের প্রতি অ্যাডভাইস থাকবে যে পড়াশোনায় নিজের সম্পূর্ণ ফোকাসটা দেওয়া এবং যথাসম্ভব ডিভাইস থেকে দূরে থাকা, ফোন বা সোশ্যাল মিডিয়া এগুলো একটু অ্যাভয়েড করা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার এমবিবিএস পাশের পরে কার্ডিওলজিস্ট বা নিউরোলজিস্ট হিসেবে নিজের ক্যারিয়ারটা চালায় যাওয়া এবং বাংলাদেশের অন্যতম বড় একজন ডাক্তার হওয়া।